আমরা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বসবাস করি। আমরা কিন্তু আগের ভিডিওতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। এখনো পর্যন্ত যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে। কিন্তু এই যুক্তরাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে রাজ্য রয়েছে, এই রাজ্যের কিন্তু শাসন ব্যবস্থা, অর্থাৎ কোনো কোনো রাজ্যে দুটি কক্ষ লক্ষ্য করতে পারা যায়। একটা হচ্ছে বিধান পরিষদ আর একটা হচ্ছে বিধান সভা। এগুলো সম্পর্কে মোটামুটি আমরা প্রত্যেকেই জানি। আমাদের দেশের দুটো কক্ষ থাকে, একটা হচ্ছে রাজ্যসভা অর্থাৎ উচ্চকক্ষ, আর একটা হচ্ছে নিম্নকক্ষ লোকসভা। কিন্তু এই যে বিধানসভা, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বিধানসভা দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু আমরা শুধুমাত্র এক কক্ষ বিশিষ্ট বিধানসভা লক্ষ্য করব। শুধুমাত্র বিধানসভাটাই রয়েছে, বিধান পরিষদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই। তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কত সালে আমাদের পশ্চিমবঙ্গের বিধান পরিষদের অবলুপ্তি ঘটানো হয়? আমাদের কিন্তু আগে স্বাধীনতার পরে কিন্তু বিধান পরিষদ ছিল। কত সালে বিধান পরিষদকে অবলুপ্ত করা হয় পশ্চিমবঙ্গে? তোমাদের জন্য প্রশ্ন। আজকের মূলত এই বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটিগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কেন? এসএলএসটি পরীক্ষার জন্য কিন্তু বিধানসভার কমিটিগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিভিন্ন কমিটি বিভিন্ন বিষয়গুলো তার ভিতরের থেকে যে অংশগুলো আমরা খুব গুরুত্ব দিই না, সেখান থেকে কিন্তু প্রশ্ন অনেকবার এসেছে এবং আসবে। তোমাদের জন্য একটি সুখবর রয়েছে, আমাদের একাডেমি থেকে কিন্তু শুধুমাত্র যারা মক টেস্ট দিতে চাইছো তাদের জন্য নিয়ে এসেছি আমি মূলত 999-এ একটা বিশেষ অফারে তোমাদের একটা মক টেস্ট সিরিজ। তোমরা এখানে 100 থেকে 150টি মক টেস্ট দিয়ে দিতে পারবে। কারণ তুমি এসএলএসটির জন্য কতটা প্রস্তুতি নিতে পারছো তা তোমার এই মক টেস্টের মধ্য দিয়ে তুমি নিজেকে স্থির করতে পারবে, তুমি কতটা নিজেকে তৈরি করতে পেরেছো। তাই এই মক টেস্টের সাথে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অফার দিয়েছি। আমার যে বইটি প্রকাশিত হয়েছে আরামবাগ বুক হাউস থেকে, তোমরা দেখতে পাচ্ছ, এই বইটি তোমরা একেবারে বিনামূল্যে পেয়ে যাবে। বইটির দাম কত? 799। এই বইটি সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। আর তোমাদের এই পারচেস করতে হবে 999 দিয়ে আমার এই কোর্সটি। তাহলে দ্রুত যোগাযোগ করো যারা তোমরা শুধুমাত্র মক টেস্ট দিতে চাইছো। এখানে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। নিচে দেওয়া ফোন নাম্বার 8620063339। চলো আমরা পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ কমিটিগুলো আছে সেগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করি। পশ্চিমবঙ্গের বিধানসভার যে গুরুত্বপূর্ণ কমিটিগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে কমিটি, সেই কমিটি কি? আনুমানিক ব্যয় হিসাব কমিটি। এটার সাথে আমরা কিন্তু প্রত্যেকে খুবই সম্পর্কিত। এই যে কমিটির মূল বিষয়গুলো কি তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। মূল কয়েকটি বিষয় আমাদের আনুমানিক ব্যয় হিসাব কমিটির মূল বিষয়গুলো কি কি? বিধানসভার সদস্যগণ নিজেদের মধ্যে থেকে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এদের সদস্যকে নির্বাচন করেন। কাদের সদস্য নির্বাচন করেন? আনুমানিক ব্যয় হিসাব কমিটির সদস্যদের নির্বাচন করেন। দ্বিতীয়ত বলছে কি? সরকারের ব্যয় সংক্রান্ত হিসাব বিচার বিবেচনা করার জন্য এই কমিটি গঠন করা হয়। সরকারকে হিসাব সরকারের যে কাজকর্ম বা সরকার কি ব্যয় করছে না করছে সেই সম্পর্কিত হিসাব টিসাব করা, তার জন্য বিচার বিবেচনা করা, এর জন্য এই কমিটি মূলত তৈরি হচ্ছে। তৃতীয়ত বলছে প্রতি বছর পূর্বতন মানে আগের যে সমস্ত সদস্যরা ছিল তাদের মধ্য থেকে 1/3 সদস্যগণ অবসর গ্রহণের মাধ্যমে নতুন সদস্যের নিয়োগ করা হয়। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? প্রতি বছর কত শতাংশ সদস্য অবসর গ্রহণ করে? 1/3 সদস্য অবসর গ্রহণ করে। অর্থাৎ 30 জন যদি সদস্য থাকে তাহলে প্রতি বছর 10 জন করে সদস্য কিন্তু অবসর গ্রহণ করবে। পরেরটি কি বলছে? কোনো মন্ত্রী কমিটির সদস্যপদ গ্রহণ করতে পারেন না। এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। কোনো কমিটি কার সদস্যপদ গ্রহণ করতে পারেন না? আনুমানিক ব্যয় হিসাব কমিটির সদস্যপদ গ্রহণ করতে পারেন না। আরেকটা কথা বলছে, বিধানসভা স্পিকার একজন সদস্যকে সভাপতি হিসেবে মনোনীত করেন। কে সভাপতি হিসেবে মনোনীত করছে? বিধানসভার স্পিকার। পরবর্তী গুরুত্বপূর্ণ কমিটি হচ্ছে সরকারি গাণিতিক কমিটি বা দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই কমিটিটাও সম্পর্কে আমরা জানি।
কি বলছে, সরকারের যাবতীয় ব্যয় এবং আর্থিক লেনদেনের হিসাব পরীক্ষা করা হলো এই কমিটির প্রধান দায়িত্ব বা প্রধান কাজ। এই কমিটি কোনো বিষয়ের জন্য ধার্য করা ব্যয়কে বাতিল করতে পারে না। এই কমিটি কিন্তু কোনো ব্যয়কে বাতিল করতে পারবে না। আমি এই কাজে সরকার ব্যয় করবে সেটাকে কিন্তু এই কমিটি বাতিল করতে পারে না, শুধু হিসাব পরীক্ষা করাটাই হচ্ছে এর কাজ। এই কমিটি সরকারের ব্যয় সংক্রান্ত নীতি নিয়ে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারে না। এই কমিটির কোনো রকম সেই রকম ধরনের কোনো রকম ক্ষমতা নেই সরকারি গাণিতিক কমিটির, সে শুধু অ্যাকাউন্ট করবে। কার্য পরিচালনা সম্পর্কিত উপদেষ্টা কমিটি, কার্য পরিচালনা সম্পর্কিত উপদেষ্টা কমিটি অর্থাৎ দ্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি, এর মূলত কাজ কি? বিধানসভার কার্যপদ্ধতি নির্ধারণ, বিধানসভার যে কাজকর্ম কীরকম চলবে, কিভাবে চলবে তার পদ্ধতি নির্ধারণ এবং পরামর্শদানের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে অধ্যক্ষ সহ 20 জনের অনধিক সদস্য থাকবেন এবং অধ্যক্ষ এবং স্পিকার এই কমিটির সভাপতি হবেন। এই কমিটির সভাপতিকে, এই কমিটির সভাপতি হচ্ছেন স্পিকার, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। এবারে গুরুত্বপূর্ণ একটা কমিটি হচ্ছে আবেদন সম্পর্কিত কমিটি। আবেদন করবে কমিটি অন পিটিশন। এই কমিটির কাজ কি? জনসাধারণের আবেদন সম্পর্কে এই কমিটি বিচার বিবেচনা করে থাকে। জনগণের কি আবেদন রয়েছে, নিবেদন রয়েছে। এই কমিটি জনগণের আবেদনগুলি বিচার বিবেচনা করে বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। পরের কমিটি রয়েছে নিয়মাবলী সম্পর্কিত কমিটি বা রুলস কমিটি বলা হয়। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের বিধানসভার কমিটি। পদাধিকার বলে বিধানসভার স্পিকারই এই কমিটির সভাপতি হন। কে সভাপতি হচ্ছে? বিধানসভার স্পিকার। আর বিধানসভার কার্যপদ্ধতি এবং কার্য পরিচালনা সম্পর্কে বিচার বিশ্লেষণ করাই এই কমিটির মূল কাজ। বিধানসভার কার্যপদ্ধতি এবং কার্য পরিচালনা কিভাবে হবে সেই সম্পর্কে বিচার এবং বিশ্লেষণ করে কোন কমিটি? আমাদের মূলত নিয়মাবলী সম্পর্কিত কমিটি। পরের একটি গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি, কমিটি অন প্রিভিলেজ। বিশেষ অধিকার সম্পর্কিত কি বলছে? বিশেষাধিকার সম্পর্কিত কমিটি হলো বিধানসভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। বিধানসভা এবং তার সদস্যদের স্বাধীনতা, নিরাপত্তা এবং বিশেষ মর্যাদা সংরক্ষণের ক্ষেত্রে এই কমিটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সদস্য যে বিশেষ বিশেষ ক্ষমতা পেয়ে থাকে সেইগুলোকে লক্ষ্য করা এবং বিশেষ অধিকারগুলোকে পাইয়ে দেওয়া, সেই সমস্ত সদস্যদের স্বাধীনতা, তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা, তাদের মর্যাদাকে সুনিশ্চিত করা এই কমিটির মূলত কাজ। এবারে আসছে বিল সম্পর্কিত কমিটি। বিল সম্পর্কিত সিলেক্ট কমিটি কি বলছে? সিলেক্ট কমিটি বলছে যে বিধানসভায় যে কোনো বিলকে বিচার বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব গৃহীত হলে এই কমিটি তখন গঠন করা হয়। তারপরে বলছে সংশ্লিষ্ট বিলটির প্রস্তাবকারী মন্ত্রী বা সদস্য এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করে থাকেন। বিলটির প্রস্তাবকারী মন্ত্রী বা সদস্য এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করে থাকে। কে? না, এই যে কমিটি বিলটি যে প্রস্তাবকারী মন্ত্রী সে কিন্তু আমাদের সদস্যদের নাম প্রস্তাব গ্রহণ করে থাকেন। তৃতীয়ত কি বলছে? কমিটির সদস্যদের মধ্য থেকে একজন এই কমিটির সভাপতি হিসাবে মনোনীত হন। তবে সংশ্লিষ্ট বিলটির উত্থাপক যদি কোনো মন্ত্রী হন তাহলে স্পিকার তাকেই কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করেন। এই পার্টগুলো কিন্তু তোমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি কি হচ্ছে? এই কমিটিতে প্রস্তাবিত বিলটির উদ্দেশ্য এবং বিভিন্ন ধারা পরীক্ষা করে দেখা হয় এবং কমিটির প্রয়োজন মতো এই বিলের যে কোনো ধারার কিছু অংশ পরিবর্তন বা নতুন কোনো প্রস্তাব সংযোজন করতে পারে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। পরের যে কমিটি বলছে সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটি। সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটি আমরা জানি আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিই, সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দেয় কিন্তু সরকার সেই প্রতিশ্রুতিগুলো রাখে না। তাহলে কি এই সমস্ত কমিটিগুলোকে কি ধরবো আমরা? যে তুমি তো বলেছিলে যে ব্রিজ তৈরি করে দেবে, ওখানে সমস্ত লন্ডন বানিয়ে দেবে, তো বিষয়টা কি হলো? অনেক তো প্রতিশ্রুতির ঝুলি আমরা দেখেছি। তো এখানে মূলত মন্ত্রীরা বিধানসভায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেই সমস্ত প্রতিশ্রুতি কার্যকর করা হচ্ছে কিনা তা পর্যালোচনা করা এবং বিধানসভার কাছে প্রতিবেদন পেশ করাই হলো এই কমিটির মূল কাজ। এখানে প্রতিশ্রুতিটা কিন্তু আলাদা। মন্ত্রীরা বিধানসভায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে, সেই প্রতিশ্রুতিটা ঠিকঠাক করে পালন করছে কিনা সেটা লক্ষ্য করা হচ্ছে এই সরকারি প্রতিশ্রুতি কমিটির কিন্তু কাজ। পরবর্তী কমিটি হচ্ছে, লক্ষ্য করো, সরকারি উদ্যোগাধীন প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।
সরকারি প্রতিষ্ঠান প্রদত্ত প্রতিবেদন এবং হিসাবপত্র পরীক্ষা করে দেখাই এই কমিটির প্রধান কাজ। মূলত কোনো মন্ত্রী এই কমিটির সদস্য হতে পারেন না। বিধানসভায় প্রথম অধিবেশন শুরু হওয়ার প্রতি বছর এই কমিটি কিন্তু গঠন করা হয়। পরের যে কমিটি বলছে তপশিলি জাতি এবং উপজাতি কল্যাণ সম্পর্কিত কমিটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু বিধানসভার এই কমিটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জানি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মানুষের সংখ্যা কিন্তু কম নয়, তাই তাদের কল্যাণের কথা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সেই রকমভাবে বিধানসভার সদস্যদের মধ্য থেকে সমানুপাতিক ভোটের ভিত্তিতে ব্যক্তিরা এই কমিটির সদস্য পদে নির্বাচিত হন। দ্বিতীয়ত বলছি, এই কমিটির প্রধান কাজ তপশিলি জাতি এবং উপজাতিদের কল্যাণ সম্পর্কিত বিষয় পর্যালোচনা এবং বিবেচনা করা, যে তপশিলি উপজাতিদের জন্য কী করা প্রয়োজন, কি না করা প্রয়োজন এবং তাদের উন্নয়নের জন্য আমাদের কতটা কাজ করতে হবে সেই সম্পর্কিত বিবেচনা করা হয়। এই কমিটির কার্যকাল হচ্ছে কত বছর? এই কমিটির কার্যকাল হচ্ছে 2 বছর এবং বিধানসভার স্পিকার এই কমিটির সদস্যদের মধ্যে থেকে একজন সদস্যকে সভাপতি হিসাবে নির্বাচিত করে থাকেন। আমরা অনেকগুলো কমিটি দেখে নিলাম, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা কি দেখব? বিধানসভা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আমরা দেখব এবং কনসেপ্ট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। কি সেই বিষয়গুলো? বলছে অঙ্গরাজ্যে আইনসভার জনপ্রতিনিধি কক্ষ হলো বিধানসভা। কেন? দুটো কক্ষ থাকে, একটা হচ্ছে বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। জনপ্রতিনিধির যে কক্ষটা সেটা হচ্ছে আমরা বিধানসভা, যেটা হচ্ছে নিম্ন কক্ষ মূলত বলে থাকি। কোনো কোনো রাজ্যে হচ্ছে তোমার বিধানসভা থাকে, বিধান পরিষদ থাকে, দুটো থাকে। আমাদের রাজ্যে কিন্তু একটাই। তোমাদেরকে প্রশ্ন আমি করছি, মোট কিন্তু আমরা জানি 6টি রাজ্যে বিধান পরিষদ আছে, অর্থাৎ 2টি কক্ষ রয়েছে। সেই 6টি রাজ্য কোনটি, কোনগুলি তোমরা কিন্তু কমেন্ট করে নিচে জানাও। পরে বলছে বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা হলো 294 জন। আমাদের যে পশ্চিমবঙ্গে যে সিট সংখ্যা আমাদের কত? 294টি সিট রয়েছে সারা পশ্চিমবঙ্গের এমএলএ সংখ্যা। রাজ্যের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটের মাধ্যমে প্রত্যক্ষভাবে বিধানসভার সদস্যরা নির্বাচিত হন। প্রাপ্তবয়স্ক ভোটের মাধ্যমে নাগরিকদের কি বলছে? রাজ্যের প্রাপ্তবয়স্ক নাগরিকদের প্রত্যক্ষভাবে ভোট, অর্থাৎ তুমি গিয়ে বোতাম টিপে নিজেই ভোট দাও তোমার কেন্দ্রের নির্বাচনী প্রার্থীদের। সে কাজ করুক না করুক সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি কিন্তু সেখানে গিয়ে ভোটটা দিয়ে আসো, তাই না? অনেক সময় তোমরা লক্ষ্য করতে পারো যে ভুতুড়ে ভোট হয়ে যায়, তোমরা অনেক সময় ভোট দিতে পারো না, তাই তো নাকি? বলছে যে তোমার ভোট হয়ে গেছে, চলে যাও তোমার ভোট হয়ে গেছে। এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আমার নিচে কমেন্ট বক্স আছে, জানাও কোন এলাকায় এরকম ঘটনা ঘটেছে। সাধারণভাবে আমরা বলতে পারি 75,000 জনসংখ্যা পিছু একজন সদস্য নির্বাচিত হন। একটা এমএলএ মূলত 75,000 জনসংখ্যা নিয়ে গড়ে ওঠে, তার থেকে বেশি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এবং তার জন্য আবার পরে খুব বেশি হয়ে গেলে আমরা কিন্তু সেটাকে ভাগ করে দিই। বিধানসভার মোট আসনের একটি নির্দিষ্ট অংশ রাজ্যে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত থাকে। আমার বাড়ি হচ্ছে কুলতলি, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে। আমাদের ওখানে যে বিধানসভা সেটা কিন্তু তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত, অর্থাৎ আমি কিন্তু তপশিলি জাতিভুক্ত এলাকার থেকে এখানে তোমাদের কাছে এসেছি। বিধানসভার সদস্যরা তাদের ইচ্ছানুসারে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন। তাদের কাছে কি করতে পারেন? পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন। দলত্যাগ বিরোধী আইন অনুসারে বিধানসভার কোনো সদস্যকে স্পিকার বিধানসভা থেকে বহিষ্কৃত করতে পারেন। কে বহিষ্কৃত করতে পারেন? স্পিকার বহিষ্কৃত করতে পারেন। মূলত দলত্যাগ বিরোধী আইন কত সালে হয়েছিল? 1985 সালে। কততম সংবিধান সংশোধনী? 52তম সংবিধান সংশোধনী। এখানে তোমাদের জন্য কিন্তু এই দুটো ফ্যাক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সংবিধান সংশোধন এগুলো নিয়ে আমি আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে, সেগুলোও দেখে নিতে পারো। বিধানসভার কোনো সদস্যপদের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন উঠলে তা রাজ্যপালের কাছে পাঠানো হয়। এক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। রাজ্যপালের সিদ্ধান্তটাই এখানে চূড়ান্ত, খুব গুরুত্বপূর্ণ। বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বিষয়টি তাদের প্রক্রিয়ার বহির্ভূত। তারা কিন্তু রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট হয় বা রাষ্ট্রপতি যখন পদত্যাগ করেন সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না। তারপরে কি বলছে? জাতীয় জরুরি অবস্থা চলাকালীন সময়ে সংসদের অনুমোদন ক্রমে বিধানসভার কার্যকাল 1 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
পরবর্তী বলছে অঙ্গরাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশের বিধানসভার সদস্য সংখ্যা সব থেকে বেশি, সিকিমে সব থেকে কম। আর একেবারে শেষে বলছে, আমি যেটা তোমাদের প্রশ্ন করেছিলাম প্রথমে, 1969 সালে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় পরিণত হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার চেষ্টা করবে, একটা লাইক করবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।